কূটনীতি সমরনীতির পাশাপাশি রঙ্গনীতিতেও পারদর্শী প্রেসিডেন্ট বারাক ওবামা থাকা মানেই যেন সিরিয়াস কিছুর মধ্যেও খানিকটা রঙ্গতামাশা। সম্প্রতি হোয়াইট হাউসে রিও অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের সংবর্ধনাতেও ছিল একই চিত্র। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মিনিতে, এবং সেই সাথে সবশেষের খবর এবং আলোচনার সাথে আছে আমি মাহমুদা মমিতা। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে আমি রুবাইদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 15 ঘন্টা পুড়ছে বেনাপোল বন্দর গুদাম, 10 ট্রাক সহ কয়েক কোটি টাকার মালামাল ছাই। পাকিস্তানের ধৃষ্টতার জবাব, কূটনীতিতে যুদ্ধাপরাধীদের মন্ত্রিত্ব দেয়া নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় দারুণ সন্তুষ্ট জশ বাটলার, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় ক্রিকেট মাঠে নিরাপত্তা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। যশোরের বেনাপোল স্থলবন্দরের গুদামে লাগা আগুন এখনো নেভানো যায়নি। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ঘটনা তদন্তে 5টি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভোর 6টার দিকে বেনাপোল বন্দরের 23 নম্বর পণ্য গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে লোকজন। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বন্দরের পাশের থানা ভবনেও। অগ্নিসংযোগের সূত্রপাত পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে থানার মধ্যে আসে এবং থানার কিছু অংশ এখানে পুড়ে ভস্মীভূত হয়। আলামতের প্রাইভেট কার, ইন্ডিয়ান ট্রাক সহ অন্যান্য মালামালও থানা পুড়ে যায়। আগুনে পুড়ে গেছে পণ্য বোঝাই ভারতীয় 10টি ট্রাক। ভারতের পেট্রাপোল বন্দরের ফায়ার সার্ভিস কর্মীরাও আগুন নেভাতে সহায়তা করে। সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। তবে গুদামের ভিতরে রাসায়নিক সামগ্রী থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভিতরে বিস্ফোরণ হচ্ছে, যেহেতু কন্টেনার এবং দাহ্য পদার্থ সম্মিলিত বেশ কিছু কেমিক্যাল আছে এবং যে কারণে আমাদের মানে কিছুটা আমরা হচ্ছি, মানে ভিতরে অ্যাট্রাক্টিংয়ে আমরা এখনো ওভাবে যেতে পারিনি। কিছু কিছু জায়গাতে আমরা প্রায় 75%, এখন 25%-এর মধ্যে জায়গা অরক্ষিত আছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি হাত লাগিয়েছে এলাকার বিপুল সংখ্যক মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণটা টোটালি ইনভেন্টরি করা ছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, ফায়ার ব্রিগেড 7টি ইউনিট এবং আমার নিজস্ব যে ফায়ার ফাইটিং সিস্টেম আছে তার 6টি হোল দিয়ে 6টি পয়েন্ট দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে প্রায় 80% আগুন নিয়ন্ত্রণে এসছে। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ ভারতের বাণিজ্যের প্রায় 70 থেকে 80% বেনাপোল স্থলবন্দর দিয়ে হয়ে থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিকেলে এই পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের ক্ষতিপূরণ দেওয়া সহ বন্দর থানা নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি। শাফায়েত আহমেদের নেতৃত্বে একটি কমিটি আমরা করে দিয়েছি 4 সদস্যের। তার মধ্যে আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি থাকবেন, ল্যান্ডপোর্টের একজন থাকবেন এবং ফায়ার সার্ভিসের একজন আছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনার মূল উৎসটা কি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিরূপণ করবে। যশোরের বেনাপোল স্থলবন্দরের গুদামে আগুনের সর্বশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আগুন লাগার পর 15 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কর্মকর্তারা যারা আগুন নেভানোর জন্য কাজ করছেন তারা কি জানাচ্ছেন আমাদের, কতক্ষণ লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণে আনতে? আমি এই মুহূর্তে যে শেডটিতে আগুন লেগেছে তার সামনেই অবস্থান করছি। এখনো পর্যন্ত কিন্তু আমি দেখেছি যে তার শেডের বেশ কয়েকটি স্থানে কিন্তু আগুন জ্বলছে। 7:30টার দিকে কিন্তু 7:30টার আগ পর্যন্ত এই আগুন কিন্তু সেভাবে ছিল না, কিন্তু 7:30টার পরে এসে এই আগুন কিন্তু আবার নতুন করে জ্বালা শুরু হয়। এরপরে ক্রেন নিয়ে এসে যে টিনগুলো ছিল সেই টিনগুলো সরানোর চেষ্টা করেছিল 2 দফায়, কিন্তু কর্তৃপক্ষ কিছু জানাতে পারছেন কখন আগুন নিয়ন্ত্রণে আসবে?
এই মুহূর্তে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বা সদস্যরা তারা কিন্তু ফিরে গেছেন। এই মুহূর্তে কাজ আপাতত স্থগিত করেছেন তারা আজকে রাতের জন্য। আমি সেই সময় কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে যেহেতু এখানে বিপুল পরিমাণ কেমিক্যাল আছে এবং এই পানিটা আসলে শেষ পর্যন্ত অর্থাৎ ফ্লোরে পানিটা কিন্তু দেওয়া যাচ্ছে না, যে কারণে আসলে এই আগুন আজকে রাতে নিভবে বলে তারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ কালকেও এই আগুন মানে আগুন নিয়ন্ত্রণে না এনেই তারা মানে নিভানোর কার্যক্রম বন্ধ করে দিলেন, এটি কি খুব স্বাভাবিক ঘটনা? আসলে সকাল থেকেই কিন্তু ভারতের একটি ইউনিট সহ মোট 13টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন, কিন্তু তারা যে বিষয়টি নিশ্চিত করেছেন যে এই আগুনটা ছড়িয়ে পড়ার আর কোনো সম্ভাবনা নাই। সুতরাং এক জায়গায় জ্বলছে তা জ্বলুক। বেনাপোল বন্দরের কি যানবাহন চলাচল বন্ধ আছে? যানবাহন চলাচল আসলে সন্ধ্যার পর থেকে অর্থাৎ 7:30টার দিকে আমরা দেখেছি যানবাহন চলাচলটা শুরু হয়েছে, তবে সেটা কিন্তু শুধুমাত্র যাত্রীবাহী বাসের ক্ষেত্রে অর্থাৎ পাসপোর্টধারী যে সমস্ত যাত্রী এসেছেন বা তারা যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যানবাহনগুলো চলাচল করছে। আপনাকে ধন্যবাদ। এদিকে গাজীপুরের শফিপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠান শামীম স্পিনিং কারখানার আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভোর 5:30টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন যমুনা গ্রুপের ডেনিম মারগাছা সেকশনের সুতার গুদাম থেকে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তা সুতার গুদাম, ফিনিশিং সেকশন, রিসাইক্লিং কারখানায় ছড়ায়। পরে ফায়ার সার্ভিসের সাভার, কালিয়াকৈর এবং গাজীপুরের 10টি ইউনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা 11:30টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এতে সুতা সহ অন্য মালামাল এবং বিভিন্ন মেশিনারিজ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখেই বিরোধিতার জবাব কূটনীতির মাধ্যমে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অবসরে যেতে পারলে খুশি হবেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্বে না থেকে পরামর্শকের ভূমিকা নিতে চান তিনি। বিকেলে যুক্তরাষ্ট্র, কানাডা সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে সংবাদ সম্মেলনের শুরুতেই কানাডার গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রের জাতিসংঘ অধিবেশনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার পর পাকিস্তানের উদ্বেগ জানানো বা যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী বলেন, কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা থেকেই যায়, তারা যখন যা বলছে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর কূটনৈতিক সম্পর্কে সেটাও চলবে, আবার ঝগড়াঝাটি ওটাও চলবে, এটা চলতেই পারে, এটা কোনো ব্যাপার না। যে যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিল, বিচার বন্ধ করে দিয়েছিল, তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা, তাদের সাথে আপনারা সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন কিনা, সেটা আগে সিদ্ধান্ত নেন। সার্কভুক্ত দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। সার্কের প্রয়োজনীয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়নে কার্যকর আঞ্চলিক জোটের প্রয়োজন আছে। সার্কের চার্টারে যা আছে তার ফলে যেটা হচ্ছে যে কোনো সমস্যাগুলি সমাধান করা যাচ্ছে না, সমস্যাগুলি শুধু এই কার্পেটের নিচে রেখে দেওয়া হচ্ছে, এটাও বাস্তবতা। কাজে আমাদের একটা পথ অবশ্যই খুঁজে বের করা উচিত। আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, দলের কাউন্সিলররা চাইলে নেতৃত্বে পরিবর্তন আসবে। আমি আর কারোর কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি যে আমার তো 35 বছর হয়ে গেছে, এখন যদি আমাকে রিটায়ার করার সুযোগ দেয় আমি সব থেকে খুশি হব। আমি থাকবো না, দল ছেড়ে তো আমি যাচ্ছি না, দলে তো থাকবো, কিন্তু আমি এখন যদি নতুন নেতা নির্বাচিত করে আমি সব থেকে বেশি আনন্দিত হব। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রস্তাবের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের গঠিত নির্বাচন কমিশন 1 কোটিরও বেশি ভুয়া ভোটার সম্বলিত তালিকা বানিয়েছিল। বর্তমান যে নির্বাচন কমিশন সে তো আর এই ধরনের ভুয়া ভোটার সম্বলিত তালিকা করে নাই। এখানেই বোধহয় বিএনপির পছন্দ না, কারণ তারা এমন এক নির্বাচন কমিশন চায় যারা তাদের জন্য ভুয়া ভোটার বানায় দেবে। 1 কোটির উপরে যদি ভুয়া ভোটার থাকে তাহলে ইলেকশন রেজাল্টে তো কিছু লাগে না। সরকারিভাবে একটি খেলার চ্যানেল করার প্রস্তাব নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, সংসদ টেলিভিশনের সময় থেকে কয়েক ঘন্টা খেলার জন্য বরাদ্দ দেওয়া যায় কিনা সেটা দেখা যেতে পারে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
খালেদ, আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে সম্পর্ক ছিন্ন না করে কূটনৈতিকভাবে জবাব দেওয়ার বিষয়টি বলেছেন এবং সেই সাথে যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন আমি অবশ্য এই প্রশ্নটি বুঝতে পারি নাই। শেখ হাসিনা বক্তব্য কিন্তু পরিষ্কার যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, পাকিস্তান যেসব বক্তব্য দিচ্ছে বা যেসব আচরণ করছে তার কূটনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে। কিন্তু একজন সাংবাদিক জানতে চাইলেন যে পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক রাখবো কি রাখবো না, মানে এটি ঠিক আমার আসলে প্রশ্ন মনে হয় না। সেগুলি তিনি বলেছেন ঝগড়াঝাটি চলবে, আমরা কূটনৈতিক সম্পর্ক না, শেখ হাসিনার তাই বলার কথা, মানে তিনি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা নিশ্চয়ই কোনো একটা সংবাদ সম্মেলনে দিবেন না সেটি, এবং সেটি যদি দেওয়ার হয় তার জন্য আলাদা করে একটি সংবাদ সম্মেলন করবেন তার জন্য। তবে মমিতা এবং খালেদ, আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে অবসরের যে কথাটা। আমি কিন্তু সাধারণত রাজনীতিবিদদের অবসরের কথাটা তাদের মুখে খুব একটা বেশি শুনি না। এটা আসলে শেখ হাসিনা আসলে অবসরে যাওয়ার ব্যাপারে তিনি আজকে প্রথম কথা বলেন, ব্যাপারটা এরকম না। তিনি, আমার যদ্দূর মনে পড়ে 1996 সালে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তখনই তিনি বলেছিলেন যে তিনি আরো দুইবার প্রধানমন্ত্রী পদে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আওয়ামী লীগের সভাপতি থাকতে চান। তিনি তখন থেকে আসলে একটি অবসরের পরিকল্পনা করছিলেন, আমি যদি বলি আরো 20 বছর আগে থেকে। এবারও তিনি বলছেন, তিনি 69 এখন, এবারও তিনি বলছেন যে তিনি আসলে সরে যেতে পারলে, নেতৃত্ব থেকে সরে যেতে পেরে পরামর্শকের ভূমিকা নিতে পারলে তিনি আসলে খুশি হতেন। কিন্তু আমি তারপরে আবার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কেউই আসলে শেখ হাসিনাকে এখন নেতৃত্ব থেকে সরতে দেখতে চান না, কারণ তারা মনে করেন যে আওয়ামী লীগের মতো যে দলটি মানে স্বভাবে অনেক কমপ্লেক্স এবং তারা নিজেরাও অনেক কমপ্লেক্স, তা শেখ হাসিনা ছাড়া আর কেউ এটা নেতৃত্ব দিতে পারবেন বলে তারা মনে করেন না। প্রধানমন্ত্রী অবসরে যেতে চাইছেন, নিশ্চয়ই তার মনে কোনো ইচ্ছা আছে, এবং মমিতা যে কথাটা সেই ইচ্ছাটি আবার এরকমও হইতে পারে যে তিনি তার জনপ্রিয়তা যাচাই করে দেখতে চাইতে পারেন আর কি। এটি তার খুব যে তিনি চলে যেতে চাচ্ছেন এরকম আমার মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা আরো অন্তত 5-10 বছর থেকেই যেতে চান নেতৃত্বে। আসলে যাই হোক, সেটি সময়ই বলে দেবে। আমরা একটা বিরতি নিচ্ছি। 9:19 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। যাচ্ছি পরের খবরে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সরকারি সেবা নিশ্চিতের পাশাপাশি অপরাধী শনাক্ত করা সহজ হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। নাগরিকের পরিচয়বাহী আধুনিক ও ডিজিটাল ডকুমেন্ট হলো স্মার্ট জাতীয় পরিচয়পত্র। 10 ডিজিটের একক নম্বরযুক্ত এই কার্ডে থাকবে একজন ব্যক্তির সব তথ্য। শনাক্তকরণে থাকবে ছবি, 10 আঙ্গুলের ছাপ আর চোখের কর্নিয়ার নমুনা। শুরু হলো নতুন এই পরিচয়পত্রের বিতরণ কাজ। প্রধানমন্ত্রীর আঙ্গুল ও চোখের নমুনা নিয়ে তৈরি করা কার্ডটি তার হাতে তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। মাশরাফি সহ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধী শনাক্ত করা সহ কার্ডটির বহুমুখী ব্যবহার তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ডিজিটাল বাংলাদেশের পথে আরো এক ধাপ এগিয়ে গেল দেশ। কোনো মতেই বাংলাদেশকে আমরা এই জঙ্গিবাদ সৃষ্টি হতে দেব না। যারা এই ধরনের কর্মকাণ্ড বা সমাজবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে তাদেরকে শনাক্ত করতে এই কার্ড যথেষ্ট সহযোগিতা করবে এবং যে কোনো ধরনের অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা বা তাদেরকে শনাক্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে। ভবিষ্যতে 18 বছরের কম বয়সীদেরও পরিচয় নিবন্ধনের মাধ্যমে স্মার্ট কার্ড দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি আবার অনুরোধ করব নির্বাচন কমিশনকে যে এই যত ডাটাগুলি নেওয়া হচ্ছে তার নিরাপত্তাটা নিশ্চিত করা একান্তভাবে প্রয়োজন। কোনো মতে এটা যেন কেউ অপব্যবহার করতে না পারে, এ ব্যাপারে যথেষ্ট প্রযুক্তি এখন আছে, সেগুলি ব্যবহার করা একান্তভাবে দরকার। সোমবার ঢাকার 2 সিটি কর্পোরেশন ও কুড়িগ্রামের অধুনা বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সবাইকে দেয়া হবে স্মার্ট কার্ড। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যবর্তী নির্বাচনে এই মুহূর্তে প্রধানমন্ত্রী সাড়া না দিলেও সংকট সমাধানে শিগগিরই বিএনপির আহ্বানে সাড়া দেবেন বলে আশা করছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংলাপ ছাড়া রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয় বলেও দাবি করেছেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে দাবি করেন দুদু। অনুমতি থাকার পরও রোববার রাজধানীতে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশি বাধার নিন্দা জানান তিনি। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই উল্লেখ করে সরকারকে অগণতান্ত্রিক আচরণের পথ থেকে সরে আসার আহ্বান জানান বিএনপি নেতারা।
যে আলোচনার টেবিল হচ্ছে সমস্যা সমাধানের সর্বোৎকৃষ্ট জায়গা। সেই জন্য প্রধানমন্ত্রী হয়তো তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করলো, আমি দৃঢ়ভাবে আশাবাদী তিনি শান্তভাবে একটু চিন্তা করলে তিনি আমাদের কথায় সাড়া দিবেন। খেলাধুলা খবরের জন্য রুবাইদ আপনার কাছে যাচ্ছি। যা দেখা যাচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় জশ বাটলার সন্তুষ্ট এবং আসলে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে মমিত এবং খালেদ, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ সব ধরনের অসন্তুষ্ট হওয়ার ইংরেজি কারণ নিয়ে আমি আসলে কারণ সব ধরনের পদক্ষেপ বিসিবি নিয়ে জি। রেখেছে এবং জর্জ বাটলার সেদিকে খুবই সন্তুষ্ট ছিলেন এবং সব থেকে যেটা ভালো লেগেছে তিনি বলেছেন নাও ইটস টাইম ফর ক্রিকেট, এখন আমরা ক্রিকেটটা খেলবো। যাই হোক, সেই খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছে, আর যখন ফিরবো আরো যা থাকছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচে দলে ফিরলেন আলামিন, ফিটনেস ও ফিল্ডিং এ মনোযোগ। ফরওয়ার্ড লাইন নিয়ে বাড়তি কাজ করছেন সেন্ট পিট, ভুটানের বিপক্ষে জয়ের আশা। রাত 9:30 ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। শেষ পর্যন্ত সিরিজ মাঠে গড়ানোয় আনন্দিত তিনি। বাংলাদেশের কাছ থেকে জোর লড়াই আশা করছেন ইংল্যান্ড অধিনায়ক, আর ভরসা রাখছেন নিজ দলের তরুণ তারকাদের উপর। হোম অফ ক্রিকেটে অভূতপূর্ব নিরাপত্তা পরিস্থিতি। ইংল্যান্ড ক্রিকেট দলের আগমন উপলক্ষে পুরো টান নিরাপত্তা কর্মীরা। একচুল এদিক ওদিক হবার উপায় নেই। অনেক কাঠখড় পোড়ানোর পর হচ্ছে এই সিরিজ। কোনো কমতি রাখতে চায় না বাংলাদেশ। এমন আয়োজনে অভিভূত স্বয়ং অতিথিও। ইংল্যান্ড স্কিপারের কাছেও এমন নিরাপত্তা চমকপ্রদ। ক্রিকেটের প্রতি এদেশের মানুষের প্যাশন কতটা আমরা তা দেখেছি। আমরা এজন্যই এখানে এসেছি। আমরা বিশ্বাস করি এখানে নিরাপত্তা কোনো ইস্যু হবে না। এটা বাংলাদেশ ও ইংল্যান্ডের জন্য দারুণ কিছু হবে। মাঠের বাইরের প্রসঙ্গের পর মাঠের লড়াইয়ের প্রসঙ্গেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেন বাটলার। খোঁজ খবর করে এসেছেন বাঘের দেশে, জানেন মাশরাফি সাকিবদের সামর্থ্য। গত 18 মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমাদের চেষ্টা থাকবে সেই ধারাবাহিকতা ধরে রাখা। বাংলাদেশও ভালো ক্রিকেট খেলছে, তাদের বেশ কিছু ম্যাচ উইনার আছে, কিন্তু আমাদের ফোকাস থাকবে নিজেদের নিয়ে। আমরা ওডিআইতে বিশ্বসেরা হতে এখানে এসেছি। নিরাপত্তার দোহাই দিয়ে সিরিজে নেই মর্গান হিলসের মতো রঙিন পোশাকের পরীক্ষিতরা। তাদের জায়গায় ডাকেট ওয়াইলিরা নবীন হলেও লড়াই করার মতো রসদ নিয়ে এসেছেন বিশ্বাস অধিনায়কের। মর্গান হেইলস আসেনি, এটা আমাদের জন্য অপূরণীয়, কিন্তু দলে বেন ডাকেট, স্যাম বিলিংসের মতো তরুণরা আছে। একাদশ করতে বেগ পেতে হবে। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট। এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার বিসিবি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচের পরীক্ষায় নামছে বাটলারের তরুণ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডাক পেয়েছেন আলামিন হোসেন। আফগানিস্তান সিরিজের স্কোয়াডের সাথে একটি মাত্র পরিবর্তন করেছেন নির্বাচকেরা, বাদ পড়েছেন তাইজুল ইসলাম। মাশরাফির ডেপুটি হিসেবে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া আছেন তামিম সৌম্য, ইমরুল মোসাদ্দেক, মাহমুদুল্লাহ নাসির, মুশফিক সাব্বির, শফিউল, মুশারফ রুবেল ও তাসকিন। মিরপুর হোম অফ ক্রিকেটে সিরিজের প্রথম 2 ওয়ানডে হবে 7 ও 9 অক্টোবর। এর আগে 4 অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। ইংল্যান্ড সিরিজে দলে ফেরায় আনন্দিত আলামিন হোসেন। নিজের ফিটনেস ও ফিল্ডিং এ আগের চেয়ে আরো উন্নতি করতে চান এই পেসার। সুযোগ পেলে আবারও টাইগারদের হয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছেন আলামিন। বিশ্বকাপ থেকেই তার ক্যারিয়ার এক ধরনের হাইড অ্যান্ড সিক খেলার মধ্যে। কখনো দলে থাকেন, কখনো হন উপেক্ষিত। আলামিন হোসেন খুব তরুণ বয়সেই ক্রিকেটীয় উত্থান পতনের স্বাদ পেয়েছেন বেশ কবার। আফগানিস্তান সিরিজে না খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরেছেন আবার। লক্ষ্য যেখানেই খেলি সবসময় পারফর্ম করার চেষ্টা করি। আর আমাদের ফার্স্ট আফগানিস্তানের সাথে সিরিজ গেল, 2-1 সিরিজ দিচ্ছি। সবাই খুব ভালো শেপে আছে, সবাই ভালো করতেছে। ফিল্ডিংয়ে কিছুটা গতি কম আলামিনের, পাশাপাশি ফিটনেসও অন্যান্য টাইগার মানের নয়, এমন অভিযোগের তীর আলামিনের দিকে। নিজের বাকি কাজটা জানেন আলামিন। ফিজিক্যাল ফিটনেসের উপর মনোযোগ দিতে চান আলাদা করে।
লাস্ট বিগ টেস্ট যেমন 12-8 দিয়েছিলাম, তো চেষ্টা করব যে 13 ক্রস করার আর কি, বা ফিল্ডিংয়ে হয়তো বা ন্যাশনাল টিম একটা দুটো ক্যাচ ড্রপ অতীত হয়তো বা হয়েছে আমার কাছে, বা যদি ভালো বাজে ফিল্ডিং করে থাকি তো চেষ্টা করতেছি ফিটনেসটা কীভাবে বাড়ানো যাবে, ফিল্ডিংটা আর একটু কীভাবে ভালো করা যায়। শফিউল তাসকিন মাশরাফি থাকায় মূল একাদশে জায়গা পাওয়াটা নিশ্চিত নয় আলামিনের। তারপরও সুযোগের অপেক্ষায় থাকছেন এই তরুণ। টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টর যারা আছে, যারা বা দায়িত্বে আছে, তারা ভালো বলতে পারবে, বা তাদের পরিকল্পনা কি, তারা কারে নিলে কি ভালো হবে সেটা খুব ভালো বলতে পারবে। তো যাকেই নিক, আমাকে নিক বা আরেকজনকে নিক, তো যেই খেলুক আশা করি সবাই ভালো করবে। আফগানিস্তান সিরিজ দিয়ে শুরু হয়ে গেছে টাইগারদের লম্বা মৌসুম। নিজেকে তৈরি করতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আলামিন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঠে ফ্যানদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে ইংল্যান্ড সিরিজে মাঠের ভেতরেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখছে বিসিবি। গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে রাখা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। ক্রিকেটার ও ম্যাচের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না ক্রিকেট বোর্ড। খেলার মাঠে এই দৃশ্য নতুন নয়। বিশ্বজুড়ে মহাতারকারা প্রায়ই পড়েন এমন বিপত্তিতে। নেইমার, রোনালদো, মেসিদের প্রতি ভালোবাসাই মাঠে টেনে আনে দর্শকদের। আর প্রিয় তারকাকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। ব্যতিক্রম ছিলেন না মেহেদিও। মাশরাফির ফ্যান এই তরুণ তৃতীয় ওডিআইয়ের সময় ঢুকে গিয়েছিলেন নিজের আইডলের সাথে দেখা করতে। মাশরাফির দেখা পেয়েছেন ঠিকই, তবে তার মাঠে ঢুকে পড়া নিয়ে আপাতত তোলপাড় ক্রিকেট আঙ্গনে। বিশেষ করে ইংল্যান্ড সিরিজের পরিপ্রেক্ষিতে এই ঘটনা নানা দিক বিশ্লেষণ করছেন সংশ্লিষ্টরা। কি হলে কি হতে পারত সেদিকে অবশ্য যাচ্ছে না বিসিবি। এই ধরনের ঘটনা যদি না ঘটে সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এবং আমাদের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। আগামী যে সিরিজগুলো ঢাকাতে হবে, আগামী যে ম্যাচগুলো ঢাকাতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই খেলাগুলোতে আরও সতর্ক থাকবো যাতে এই ধরনের ঘটনা ঘটার সুযোগ না থাকে। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরো জোরদার ব্যবস্থা নিতে চায় বোর্ড। নিরাপত্তা প্রশ্নে একেবারে জিরো টলারেন্স নিয়ন্ত্রকদের। অনেক ওপেন গ্রাউন্ড বা ইয়েতে কিন্তু খেলা হয়ে থাকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়ে থাকে, আরও বড় খেলাও হয়ে থাকে। তো সেক্ষেত্রে একদম যে খোলামেলা তা না, কিছু ব্যারিয়ার তো আছেই। তারপরও দেখি আমরা প্র্যাকটিক্যালি যেগুলো যতটুকু সম্ভব, অ্যাস্থেটিক ভিউ একটা ব্যাপার আছে, সব কিছু ঠিক রেখে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেভাবে নিব। যদি আরও ম্যান পাওয়ার বেশি বাড়াতে হয় আমরা সেক্ষেত্রে এরকম কিছু ম্যান পাওয়ার এনগেজমেন্ট করে আমরা হয়তো এই ব্যাপারটাকে অ্যাড্রেস করব। বাংলাদেশে এই ধরনের ঘটনা একেবারেই নতুন, তাই বিসিবির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছেন ফ্যানরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফের দ্বিতীয় লেগে অভিজ্ঞদের উপর ভরসা রাখছেন কোচ টম সেন্টফিট। আগের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ। বৈরী আবহাওয়া জয় করার চ্যালেঞ্জ থাকছে বেঙ্গল টাইগারদের সামনে। প্লে অফের প্রথম ম্যাচে স্বাগতিক দল সুযোগ সৃষ্টি করেছিল 22টি। স্ট্রাইকারদের ব্যর্থতায় এমন ম্যাচেও জয়হীন বাংলাদেশ। দ্বিতীয় লেগের জন্য ফরওয়ার্ড লাইন নিয়ে কাজ করছেন কোচ টম সেন্টফিট। অভিজ্ঞ এমিলি এনামুলদের ফিরিয়েছেন স্কোয়াডে। আভাস দিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে থাকবে আরো 3 থেকে 4টি পরিবর্তন। সেই ম্যাচের ব্যর্থতা খুব ভাবায়। এত সুযোগ মিস করে ম্যাচ জেতা যায় না। আমরা 4 গোলে জিততে পারতাম। ওই ম্যাচ নিয়ে আর ভাবছি না। অভিজ্ঞরা আছে, সাথে জীবন, রনি, তারা ঘরোয়া লিগে ফর্মে আছে। আশা করছি ভালো কিছু হবে। ভুটানের আবহাওয়া ভাবাচ্ছে বেলজিয়ান বসকে। আরো কিছুদিন আগে যেতে পারলে ভালো হতো দলের জন্য। তারপরেও বাঁচা মরা লড়াইয়ে এই কোচ এগিয়ে রাখছেন নিজ দলকেই। বাংলাদেশের চেয়ে ওখানে তাপমাত্রা কম, মানিয়ে নেওয়া কঠিন। আরো কিছুদিন আগে যেতে পারলে ভালো হতো। তবে আমি আত্মবিশ্বাসী জয় আমাদের হবে। 1-1 ড্র হলেও চলবে, স্কোর আমাদের করতেই হবে। 7 অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ। 10 অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জুয়েল হেমন্তরা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মৈতা এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। গুলশানে জঙ্গি হামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তাহমিদ আসিফ খানকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম লস্কর সোহেল রানা রোববার তাকে জামিন দেন। গুলশানে হোলি আর্টিজান বেকারিতে গত 1 জুলাই রাতে জঙ্গি হামলা হয়। পরদিন সকালে সেখান থেকে উদ্ধার 13 জনের মধ্যে ছিলেন তাহমিদ। এরপর গত 3 আগস্ট তাহমিদ ও নরসাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে 54 ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে হাসনাত করিমকে গুলশান হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তাহমিদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি। আর ফিরে এসে যা থাকছে, এবার ইলিশ শিকার বন্ধের সময় বাড়ছে 1 সপ্তাহ, নিষেধাজ্ঞা শুরু 12 অক্টোবর। নটা 46 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ইলিশ সংরক্ষণের পদক্ষেপ হিসেবে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার মেয়াদ 1 সপ্তাহ বাড়ছে। গত বছর 15 দিন মাছ ধরা বন্ধ রাখা হলো, এবার তা বেড়ে হচ্ছে 22 দিন। আগামী 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারি সচিবালয়ে এক মত বিনিময় সভায় একথা জানান মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী সাইদুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাছ সংরক্ষণ করতে ইলিশের 4টি প্রধান প্রজনন কেন্দ্র সহ সারা দেশে 22 দিন মাছ ধরা বন্ধ থাকবে। এই সময় ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ বা বিনিময় নিষিদ্ধ থাকবে বলেও জানান মন্ত্রী। নিষেধাজ্ঞা কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডের সহযোগিতা চেয়েছেন তিনি। এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে চিহ্নিত ইলিশ প্রজনন ক্ষেত্র সহ সারা দেশব্যাপী প্রজনন মৌসুমী 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি বিধির বাস্তবায়ন। প্রধান প্রজনন মৌসুম অর্থাৎ এই 22 দিন ডিমওয়ালা ইলিশ মাছ সহ সকল প্রকার মাছ ধরা বন্ধের মাধ্যমে ইলিশ সংখ্যায় গণসচেতনতা সৃষ্টি। খালেদ, ক্রিকেট মাঠের নিরাপত্তা নিয়ে আমরা দর্শকদের কাছে মতামত চেয়েছিলাম, বেশ কিছু মতামত এসেছে এবং আমার কাছে কয়েকটি বলে মনে হয়েছে যে অনেকে ভক্তদের সমর্থন করছেন, আবার অনেকে খেলার স্বার্থে নিরাপত্তাকে সমর্থন করছেন। এদিকে কাওয়াল যেটি বলছেন যে খেলার মাঠে দর্শক ঢুকে পারে নতুন কিছু না, এটি বহুবার ঘটেছে বিশ্বে। এবং ইসমাইল আবার উল্টোটা বলছেন, পরিস্থিতি এখন খারাপ, তাই মাঠের এবং মাঠের বাইরের নিরাপত্তা আরো কঠোর করা দরকার। শান্ত বলছেন, ক্রিকেটারদের প্রতি ভালোবাসা প্রকাশের অনেক মাধ্যম আছে, তবে তা প্রকাশ করতে গিয়ে এমন কিছু করা উচিত হবে না যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আরিফুল বলছেন, বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী, সুতরাং নিরাপত্তা নিয়ে এত উদ্বেগের কোনো কারণ নেই। আলম বলছেন, বাংলাদেশে ক্রিকেট মাঠে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, সুতরাং অবিলম্বে ম্যাচের ভক্তকে মুক্তি দেওয়া হোক। রুবাইদ, আপনি বলছিলেন মেহেদীকে ছেড়ে ইতিমধ্যে দর্শকদের জানাতে চাই যে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তো ম্যাচের ভক্ত যিনি গতকালকে ঢুকে গিয়েছিলেন তিনি এখন নিরাপদে আছেন। যাই হোক, রায়হান বলছেন এটা নিরাপত্তা কর্মীদের ব্যর্থতা, ভক্তকে ছেড়ে দেওয়া উচিত। বাবু বলছেন এটা নিয়ে চিন্তা না করে সামনে কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় তা নিয়ে ভাবা দরকার। ইসলাম বলছেন, খেলার মাঠের নিরাপত্তা কর্মীদের নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিফাত বলছেন, মাশরাফি ভক্ত মেহেদী হাসানের মুক্তি চাই, দায়িত্ব অবহেলার জন্য নিরাপত্তা রক্ষীদের বিচার চাই। শিমুল বলছেন, এমনিতে ইংল্যান্ড নিরাপত্তাহীনতায় ভুগছে, তার উপর আবার ভক্তের এমন কাণ্ড আমাদের জন্য হুমকি স্বরূপ। শিমুলের মমিতা শিমুলের কথাটা আসলে আমি ধরতে চাই যে আসলে, এবং কামাল যেটা শুরুতে আপনি পড়ছিলেন যে পুরো বিশ্বে কিন্তু এই ধরনের আমরা আমাদের প্রতিবেদনও দেখলাম, মেসি, নেইমার, রোনালদো থেকে শুরু করে লেব্রন জেমস, সানিয়া মির্জা, সবাই। বাংলাদেশের যে ক্রিকেট প্রেম, আসলে এই ধরনের ঘটনা দু একটা ঘটলে মনে খারাপ হয় না? যে না, খুবই খারাপ হয়, খুবই খারাপ হয়। আপনাকে আমি রিফাতের এসএমএসটা পড়ে শোনাচ্ছি। উনি বলছেন, মাশরাফি ভক্ত মেহেদী হাসানের মুক্তি চাই আর দায়িত্ব অবহেলার জন্য নিরাপত্তা রক্ষীদের বিচার চাই। ইন আদার ওয়ার্ডস উনি আসলে বলছেন যে আমরা চোরের মুক্তি চাই কিন্তু পুলিশের শাস্তি চাই, জি, মানে বা দারোয়ানের শাস্তি চাই। আমার কাছে যেটি মনে হয় যে মেহেদী হাসানের চেয়ে বড় ভক্ত নিশ্চয়ই বাংলাদেশে অনেকে আছেন। আমি নিজেও মাশরাফির অনেক বড় ভক্ত, কিন্তু আমি মনে করি মেহেদী গতকাল যে কাণ্ডটি ঘটিয়েছেন সেটি কোনোভাবেই অন্য কোনো দর্শক যেন কোনোভাবেই না করেন। ঠিক আছে, মেহেদী হাসান এটি করে ফেলেছেন, অনেক মানুষ তার মুক্তি চেয়েছেন, তাকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ভক্তই আমি আশা করবো না যে মাশরাফিকে তিনি কতটা ভালোবাসেন সেটি দেখানোর জন্য ক্রিকেট মাঠকে তিনি বেছে নেবেন। ভালোবাসা প্রকাশে নিশ্চয়ই আরো অনেক রূপ রয়েছে। খেলা আমাদের হাতে আরো কিছু খবর রয়েছে, সেগুলো জানিয়ে দিচ্ছি। ক্রিকেট মাঠে নিরাপত্তা এবার বিষয়ে আমরা দর্শকদের মতামত দেখছিলাম। আমরা জানাচ্ছি পরের খবরটি। বক্তৃতা হাস্যরসিকতায় জুড়ি নেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। সম্প্রতি হোয়াইট হাউসে রিও অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের সংবর্ধনা দিয়েছেন ওবামা। সেখানে ভিন্ন রূপে ধরা দিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট। Hello everybody. Welcome to the White House. কূটনীতি, সমরনীতি আর রঙ্গনীতি, এই তিন উপমার সমার্থক বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা। যেখানে ওবামা সেখানে রঙ্গরসিকতা, হাসি ঠাট্টা থাকবে না তা তো হতেই পারে না। 2016 রিও অলিম্পিকে পদকজয়ী 17 কেটি লেডিকি, হার্ডলার ব্রিয়ানা রলিন্স, যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেন্সার ইফতিহাদ সহ টিম ইউএসএর অলিম্পিক এবং প্যারা অলিম্পিক টিমের 600 সদস্যকে হোয়াইট হাউসে সংবর্ধনা দেন ওবামা। অনুষ্ঠানে শারীরিক নানা কসরতেও বাজিমাত করেছেন মিস্টার প্রেসিডেন্ট। রিও অলিম্পিকে 9 স্বর্ণজয়ী জিমন্যাস্টিক্স দলের সিমোনা বাইলস, ম্যাডিসন কোসিয়ান, লরি হার্নান্দেজ, এলি রাইসম্যান এবং গেবি ডগলাসও ওবামার সাথে তাল মিলিয়েছেন।
জিমন্যাস্টিক্সের নানা ভোজবাজিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মার্কিনীদের ফাইনাল ফাইভ। First of all, I want you to know ভেবেছিলাম বক্তৃতা না দিয়ে বুকডন দিয়ে তোমাদের স্বাগত জানাবো, routine on the way out with Samoa. But we decided it was a little too crowded and it would be and I can't touch my কিন্তু এটা করলে সবাই তো জেনে যাবে আমি অনেক ভালো বুকডন দিতে পারি, তাই মাথা থেকে চিন্তাটা বাদ দিয়েছি। যাই হোক, রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সম্মান বাড়ানোয় তোমাদের অভিবাদন জানাই। We will have the honor of welcoming to the White House. মিস্টার প্রেসিডেন্ট শারীরিক কসরত আর কথার মার পেছে সবাইকে মুগ্ধ করবেন আর ফার্স্ট লেডি মিশেল ওবামা হাত গুটিয়ে বসে থাকবেন, তা তো হয় না। তাই তো মিসেস ওবামাও কম গেলেন না। হোয়াইট হাউসে অবাধে ঘুরে বেরিয়ে মজার মজার খাবার খেয়ে সেলফি তুলে আর বারাক ওবামাকে কাছে পেয়ে দারুণ একটি দিনই কাটিয়েছে রিও অলিম্পিকে 46 স্বর্ণসহ মোট 121 পদকজয়ী যুক্তরাষ্ট্র দল। ওয়াসিক সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাতনারে বাংলাদেশ আয়োজনে। শেষ করবো হংকং এ নিলামে ওঠা চিত্রকর্মের কিছু ছবি দেখিয়ে। তার আগে আমরা বিদায় নিচ্ছি, আমাদের পরবর্তী অনুষ্ঠান। শুভরাত্রি।